বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কাজীমাল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভালো থাকো, সুস্থ থাকো সে কামনায় নিয়ে, সে প্রত্যাশায় করে আজকের আমরা কার্যক্রম শুরু করব। আজকে তোমাদের সাথে সপ্তম অধ্যায়ের তৃতীয় পর্বের ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার মধ্যে আজকে রয়েছে প্রশমন বিক্রিয়া, খুব ইন্টারেস্টিং এবং মজাদার একটি বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া রয়েছে, অধঃক্ষেপণ বিক্রিয়া এবং বিশেষ কয়েকটি রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আলোচনা করব আমি পানি যোজন বিক্রিয়া, পানি বিশ্লেষণ এবং সমানুকরণ বিক্রিয়া। প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরুতে আসো আমরা প্রশমন বিক্রিয়া নিয়ে আলোচনা করি। প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া। এই প্রশমন বিক্রিয়া কি ঘটে? আমরা জানি প্রশমন বিক্রিয়া হলো অ্যাসিড এবং ক্ষারক এই দুটি যৌগ পরস্পরের সাথে বিক্রিয়া করে কি করে? লবণ এবং পানি উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে আসলে প্রশমন বিক্রিয়া বলা হয়। তো অ্যাসিড যে যৌগটি আমরা জানি, সে অ্যাসিডের একটা বৈশিষ্ট্য হলো সেটা কী করে? নীল লিটমাসকে লাল করে। এবং ক্ষারক কী করে? লাল লিটমাসকে নীল করে। অ্যাসিড এবং ক্ষারক এই দুটি যৌগকে যখন আমরা পরস্পরের সাথে সংমিশ্রণ করি তখন কি হয়? আরেকটি নিরপেক্ষ যৌগ উৎপন্ন হয়, যেটা হলো লবণ এবং পানি। তো আজকে প্রথমে আমি তোমাদেরকে দেখাবো অ্যাসিড কীভাবে নীল লিটমাসকে লাল করে। আমরা আজকে এগুলা দ্বারা অর্থাৎ হাতে কলমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আসো আমরা দেখব অ্যাসিড নীল লিটমাসে লাল করে এবং অ্যাসিডের পিএইচের মান কত, দুইটি জিনিসই তোমাদেরকে হাতে কলমে দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে আসো আমি একটু অ্যাসিড নিই, আমার হাতে দিকে দাও। আমার হাতে রয়েছে এই ভিনেগার, যেটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলি ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের 6 to 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে, অর্থাৎ এটা একটি জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডেও কি আছে? হাইড্রোজেন আয়ন আছে, যা নীল লিটমাসকে লাল করে। এখন একটু দেখাবো কিভাবে সেটি নীল লিটমাসকে লাল করে। এই হলো নীল লিটমাস পেপার। আমার হাতে কিছু নীল লিটমাস পেপার রয়েছে। আমি দেখব কিভাবে সেই নীল লিটমাস পেপার কী করে অ্যাসিডে কী করে, অর্থাৎ অ্যাসিডের দ্রবণে প্রবেশ করানোর পরে সেটা লাল হয়ে যায়। তো কাজগুলো খুব সাবধানে করতে হবে। প্রথমে আসো আমি একটু ভিনেগার অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড নিয়েছি, তার মধ্যে এই নীল লিটমাস দ্রবণটা ভেজা করলেও হবে। আমি শুকনো নীল লিটমাসটা এখানে প্রবেশ করালাম। সবাই দেখতে পারছো এটা হলো নীল লিটমাস। দেখো এখন অ্যাসিডের দ্রবণে যখন আমি এই নীল লিটমাসটা প্রবেশ করাই তখন কি হলো দেখো, সবাই ভালো করে পর্যবেক্ষণ করে, তো লাল হয়ে গেল। অর্থাৎ আমরা যে জিনিসটা এতদিন জানলাম যে অ্যাসিডে বিদ্যমান হাইড্রোজেন আয়ন থাকে যা নীল লিটমাসকে কী করে? লাল করে। তাহলে দেখো অ্যাসিড প্রথমে নীল লিটমাসকে লাল করলো, আমরা দেখলাম। এবার আসো অ্যাসিডের পিএইচের মান কত হয়। এই হলো পিএইচ পেপার, এই হলো পিএইচ পেপার। সবাই ভালো করে দেখো এই পিএইচ পেপার। এই পিএইচ পেপারে অ্যাসিডের একটা ইয়ে থাকে, হাইড্রোজেন আয়নের একটা ঘনত্ব থাকে, যেটাকে আমরা বলি অ্যাসিডের পিএইচ হলো 7-এর থেকে কম হয় সাধারণত। অর্থাৎ যত কম হয় তার অ্যাসিডিটি তত বেশি, অ্যাসিডের তো তত বেশি। এখন এখান থেকে আমি একটা কি বলে একটা পিএইচ পেপার নিব, নিয়ে দেখো এই যে পিএইচ পেপার, একটু ভালো করে সবাই পর্যবেক্ষণ করো। এটা হলো পিএইচ পেপার। এখন আমি এই অ্যাসিডের দ্রবণে দেওয়ার পরে দেখব যে তার পিএইচ কত হয়। আসলে সবাই একটু ভালো করে পর্যবেক্ষণ করো, কত হয় সেটা কিভাবে বুঝবা? কালার কোডের সাথে ম্যাচিং করতে হবে। এটা দাও, বক্সটা দাও, এটা রাখো। এখন দেখো এখানে যে একটা কালার ধারণ করেছে, ভালো করে সবাই খেয়াল করো। এই যে কালার, এই কালারটা আমরা দেখব আমাদের এখানে কত নম্বরের সাথে মিলে, অর্থাৎ কালার কোডের কোন কালারের সাথে মিলে। সবাই একটু ভালো করে খেয়াল করো। তাহলে দেখো তো এটাকে যদি আমরা ম্যাচিং করি তাহলে দেখা যাবে সেটা এই কত, এখানে দেখো কোনটার সাথে ম্যাচিং হয়। সবাই ভালো করে খেয়াল করো। তাহলে আমরা দেখতেছি যে এটা যেহেতু দুর্বল অ্যাসিড, জৈব অ্যাসিড, এটা 2 বা 3-এর সাথে ম্যাচিং হয়েছে। ভালো করে সবাই খেয়াল করো, 2 অথবা 3 নম্বরের সাথে ম্যাচিং হয়েছে। তার মানে আমরা দেখলাম, যেটা জানতাম যে অ্যাসিডের পিএইচের মান হলো কত, 2 or 3। যত কমে তত অ্যাসিডিটি অর্থাৎ অ্যাসিডটা গাঢ় হয়। যেহেতু এটা দুর্বল অ্যাসিড অর্থাৎ জৈব অ্যাসিড, সেক্ষেত্রে আমরা দেখলাম যে এটার মান হলো কত, 3-এর মতো, অর্থাৎ 3-এর কাছাকাছি।
এবার আসো, অর্থাৎ আমরা একটা জিনিস জানলাম, অ্যাসিড কী করে, নীল লিটমাসকে লাল করে, এবং অ্যাসিডের পিএইচের মান হলো কত, 7 অপেক্ষা কম। এখন আমার কাছে এবার আসো ক্ষার সম্পর্কে একটু আলোচনা করব। আমার কাছে এখানে কিছু ক্যালসিয়াম অক্সাইড রয়েছে, অর্থাৎ চুন, যেটাকে আমরা বাংলায় বলি চুন। এই চুনের দ্রবণ দেখব, অর্থাৎ অ্যাসিড ক্ষারক কী করে, ক্ষারক লাল লিটমাসকে নীল করে। তো প্রথম আমি একটু চুনের দ্রবণ নিব, আমাকে একটু চুনের দ্রবণ দাও। আমি একটু চুনের দ্রবণ নিয়েছি। সেটা দেখো, এই লাল লিটমাস অ্যাসিড কি ক্ষারক কী করে, লাল লিটমাসকে নীল করে। প্রথমে আমি একটু লিটমাস পেপার দিব, এরপর আবার পিএইচ পেপার দিয়ে দেখব যে কি বলে, অর্থাৎ ক্ষারকে পিএইচের মান কত হয় সাধারণত। তো আমি একটু লাল লিটমাস নিচ্ছি, সবাই একটু ভালো করে দেখো। সেই লাল লিটমাসটাকেও এখন আমি সাবধানে কী করব, চুনের দ্রবণ, অর্থাৎ চুনের দ্রবণ, চুনে যখন আমরা পানি দিই তখন হয়ে যায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, একটি ক্ষারক। এই ক্ষারকের মধ্যে আমি কি দিব, লাল লিটমাস দিব। সবাই দেখো, এটা হলো লাল লিটমাস। এখানে প্রবেশ করানোর পরে কি হয় দেখো সবাই, তাহলে লাল লিটমাসটা কি হয়ে গেল, একটু সবাই ভালো করে খেয়াল করো, অর্থাৎ এটা নীল বর্ণ ধারণ করেছে। ঠিক আছে, এই যে লাল লিটমাসটা কি হয়ে গেল, নীল হয়ে গেল। অর্থাৎ আমরা জানি ক্ষারক কী করে, লাল লিটমাসকে নীল করে। এখন দেখবে ক্ষারকের দ্রবণে পিএইচের মান কত হয়। আরেকটা পিএইচ পেপার দাও। ক্ষারকের দ্রবণে পিএইচ হয় সাধারণত 7 অপেক্ষা বেশি, অর্থাৎ যত বাড়ে তত তার ক্ষারকত্ব বাড়ে। এখন আমরা দেখব যে এই ক্ষারকের দ্রবণে যখন আমি এই পিএইচ পেপারটা প্রবেশ করাবো তখন সেটার পিএইচের মান কত হয়, আবারও আমরা কালার কোডের সাথে ম্যাচিং করে দেখব। বক্সটা দাও, এটা রাখো। তাহলে দেখো, এই ক্ষেত্রে আমরা যদি পর্যবেক্ষণ করি, দেখো কালার কোডের সাথে কোথায় ম্যাচিং হয়েছে, সবাই একটু ভালো করে পর্যবেক্ষণ করো। তো তোমরা একটু পর্যবেক্ষণ করো, দেখো কত নম্বরের সাথে ম্যাচিং হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সেটা 12 বা 13 এর কাছাকাছি। ঠিক আছে, অর্থাৎ এইখানে যদি খেয়াল করি আমরা, এই যে দেখো 12 অথবা 13 এর কাছাকাছি মিলে। ঠিক আছে, অর্থাৎ কী করে, ক্ষারকে পিএইচের মান হয় কত, 7 অপেক্ষা বেশি, যেখানে আমরা দেখলাম 12 অথবা 13 এর সাথে মিলেছে। তো এখন আসবো এই যে অ্যাসিড এবং ক্ষারক, এই যে আমি যেটা ভিনেগারে নিয়েছি, অর্থাৎ CH3COOH, এই ভিনেগার অর্থাৎ কি বলে, অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের সাথে কি দিয়েছিলাম আমরা, বিক্রিয়া করবো এখন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। তাহলে দেখো, এই দুইটা যৌগ যখন পরস্পরের সাথে বিক্রিয়া করে তখন কি উৎপন্ন হবে, ক্যালসিয়াম অ্যাসিটেট, অর্থাৎ CH3COOCA প্লাস কি পানি, অর্থাৎ এটা হলো লবণ, যেটাকে আমরা বলবো ক্যালসিয়াম অ্যাসিটেট। রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম অ্যাসিটেট, অর্থাৎ ক্যালসিয়াম ইথানোয়েট। এই লবণ এবং পানি উৎপন্ন হলো। ঠিক আছে, তো এবার দেখো, এই যে ক্ষারক, অ্যাসিডের দ্রবণ এবং ক্ষারকের দ্রবণ পরস্পরের সাথে কিভাবে পরস্পরকে প্রশমিত করে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। আমাকে আর একটু ক্ষারকের দ্রবণ দাও, অর্থাৎ ওই চুনের দ্রবণটা দাও, আর একটু কম দাও। অর্থাৎ এই পরীক্ষাটি করার জন্য আমরা কি করব, একটি ক্ষারকের দ্রবণ নিব। এই ক্ষারকের দ্রবণে যদি আমরা নীল লিটমাস দিই, কী হবে, কি বলতে পারবে, কিছু হবে? এই ক্ষারকের দ্রবণে যখন আমি নীল লিটমাস দিব তখন তার বর্ণের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এবার আসো, এই দ্রবণে আমি কি করব, আস্তে আস্তে অ্যাসিড যোগ করব। ড্রপারটা কই, অ্যাসিডটা দাও। এই দ্রবণ আমি কি করব, আস্তে আস্তে অ্যাসিড যোগ করব। তো অ্যাসিড যোগ করার ফলে যতক্ষণ পর্যন্ত কি হবে, অর্থাৎ এই দ্রবণে কি হবে, এই নীল লিটমাসটা যতক্ষণ পর্যন্ত লাল না হবে ততক্ষণ পর্যন্ত আমি অ্যাসিডের দ্রবণ যোগ করতে থাকবো। যখন আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করবে তখন আমরা দেখব যে এটা কি হয়েছে, অ্যাসিড এবং ক্ষার পরস্পরকে কি করেছে, প্রশমিত করেছে। তো এখনও কালার পরিবর্তন হয় নাই, আর একটু দাও। এবার দেখো, আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু এটা একটু পরিবর্তন হয়েছে, অর্থাৎ এটা কি হয়েছে, লাল বর্ণ ধারণ করেছে। তার মানে আমরা যেটা দেখলাম, এইখানে অ্যাসিড এবং ক্ষারক পরস্পরকে প্রশমিত করেছে। ঠিক আছে, এই প্রশমিত করে কি হলো, এখানে আমরা তোমাদেরকে দেখাতে পারতেছি না, নিচে কিন্তু ক্যালসিয়াম অ্যাসিটেট,
এর একটা অদক্ষেপ অর্থাৎ তলানির মতো অর্থাৎ ক্যালসিয়াম অ্যাসিটেট তৈরি হয়েছে এবং উপরে যে অংশটা থাকবে সেটা পানি হবে। আমরা যদি এটার পিএইচ পরীক্ষা করি তাহলে সেই পিএইচের পরীক্ষার ফলাফলটা হবে কত? 7 অথবা 7-এর কাছাকাছি হবে। ঠিক আছে, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার পরস্পরকে কী করেছে? প্রশমিত করেছে। তো আমরা এইভাবে অনেক প্রশমন বিক্রিয়া আছে যেখানে কি হয়, অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে কি করে? লবণ ও পানি উৎপন্ন করে। আমরা আরও কমন আরও একটি বিক্রিয়া নিই, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, তার সাথে যদি আমরা ক্ষারক হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে কি উৎপন্ন হবে? সোডিয়াম সালফেট প্লাস কি? পানি। ব্যালেন্স করবে। দেখো এখানে যেহেতু Na2 হয়েছে তাই এখানে একটা 2 দিয়ে দিবা। হ্যাঁ, একটা 2 দিয়ে দিলে কি হয়ে যাবে? হাইড্রোজেন কয়টা? 2টা আছে, সালফেট সব ঠিক হয়ে গেছে। দেখো এখানে একটা 2 দিয়ে দিলে কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে। অর্থাৎ এটা হলো সোডিয়াম সালফেট, যেটাকে আমরা বলবো কি? লবণ। এইভাবে যে কোনো অ্যাসিড এবং ক্ষারক পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করার বিক্রিয়াকে কি বলা হয়? প্রশমন বিক্রিয়া বলা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই প্রশমন বিক্রিয়া আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিক্রিয়া। যেমন এই প্রশমন বিক্রিয়ার বাস্তব প্রয়োগ কোথায় হয়? যেমন আমরা যখন অ্যাসিডিটি প্রবলেমে ভুগি, অর্থাৎ আমাদের পেটে যে খাদ্যদ্রব্য আছে সেটা হজম করার জন্য পাকস্থলীতে প্রয়োজন হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচের মান থাকে কত? 2। এই পিএইচের মান 2 এর থেকে যদি একটু সামান্য হেরফের হয়, অর্থাৎ তখন কি হয়? আমরা অ্যাসিডিটিতে ভুগি। এই অ্যাসিডিটি প্রবলেম দূর করার জন্য আমরা কি সেবন করি? অ্যান্টাইসিড জাতীয় ঔষধ সেবন করি, যেখানে রয়েছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই ধরনের ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড সমূহ কি রয়েছে, যাদেরকে আমরা ক্ষারক বলি। সেগুলো যখন আমরা সেবন করি, অ্যাসিড এবং ক্ষারক পরস্পরকে প্রশমিত করে লবণ এবং পানি উৎপন্ন করে, অর্থাৎ আমরা অ্যাসিডিটি থেকে কি পাই? মুক্তি পাই। আরও বাস্তব প্রয়োগ রয়েছে, যেমন আমরা যদি টুথপেস্ট দিয়ে যখন আমরা ব্রাশ করি তখন কি হয়? আমরা খাওয়ার পরে আমাদের মুখে লালা কিছুটা আসে, অর্থাৎ সকালবেলা বিশেষ করে আমাদের মুখে কি থাকে? লালা থাকে, যে লালায় অ্যাসিডিটি ভাব থাকে। আমরা যখন পেস্ট দিয়ে ব্রাশ করি, পেস্ট হলো সাধারণত ক্ষারীয় যৌগ দ্বারা গঠিত। এই পেস্ট দিয়ে যখন আমরা ব্রাশ করি তখন কি হয়? আমাদের অম্লীয় ভাবটা চলে যায়, সাথে সাথে দাঁত কি হয়ে যায়? পরিষ্কার হয়ে যায়। কৃষিতেও আমাদের এই প্রশমন বিক্রিয়ার অনেক গুরুত্ব রয়েছে। কৃষিতে যদি কখনো অম্লীয় ভাব মাটিতে, কখনো অম্লীয় ভাব অথবা কখনো ক্ষারীয় ভাব দেখা যায়, যদি মাটিতে অম্লীয় ভাব দেখা যায় সেখানে মাটিতে যদি ক্ষারীয় ভাব দেখা যায় সেখানে আমরা কি করি? চুন দিই। যদি অ্যাসিডীয় ভাব দেখা যায় সেখানে আমরা চুন প্রয়োগ করি। তাতে কি হয়ে যায়? মাটির অ্যাসিডিটি দূর হয়ে যায়। আবার দেখো অনেক সময় পুকুরে আমরা কি করি? চুন প্রয়োগ করি। কেন চুন প্রয়োগ করি জানো? পুকুরে অনেক সময় যে বিভিন্ন গ্যাস উৎপন্ন হয়, বিশেষ করে অ্যামোনিয়া গ্যাস জাতীয় বিভিন্ন গ্যাসগুলো যখন উৎপন্ন হয়, সেখানে যখন আমরা চুন প্রয়োগ করি তখন কি হয়ে যায়? অর্থাৎ অ্যাসিডিটিটা চলে যায়। এইভাবে বিভিন্ন ফোকা, যেমন যদি আমাদেরকে বিচ্ছু যদি হুল ফুটায় তখন সেখানে হিস্টামিন নামক একটা ক্ষারীয় যৌগ নিঃসৃত হয়, ফলে আমরা জ্বালা অনুভব করি। এই জ্বালা নিবারণের জন্য কি করতে হয় আমাদেরকে জানো? তুমি ভিনেগারে যদি একটু হাতটাকে চুপিয়ে রাখো তাহলে তোমার জ্বালাটা নিবারণ হয়ে যাবে। কারণ ওই বিচ্ছুর হুলে যে হিস্টামিন জাতীয় যে ক্ষারীয় পদার্থ নিঃসরণ হয়েছে সেটি প্রশমিত করার জন্য কি লাগবে? অ্যাসিড লাগবে। সেজন্য তোমার ঘরে ভিনেগার থাকলে একটু ভিনেগার দ্রবণে একটু তুমি ভিজিয়ে রাখলে কি হয়ে যাবে? জ্বালাটি প্রশমিত হয়ে যাবে। আবার যখন পিঁপড়া অথবা মৌমাছি কামড় দেয় তখন আমরা জ্বালা অনুভব করি, কারণ হলো মৌমাছি অথবা পিঁপড়ার কামড় কি হয়? কিছু অ্যাসিড নিঃসৃত হয়, ফলে আমরা জ্বালা অনুভব করি। এই জ্বালা নিবারণের জন্য আমরা মলম হিসেবে যেগুলো ব্যবহার করি সেগুলো সাধারণত ক্ষারীয় যৌগ দ্বারা তৈরি করা হয়। অর্থাৎ এই মলম অর্থাৎ চুন জাতীয় যৌগগুলো ব্যবহার করলে আমরা সেখান থেকে কি পাই? নিরাময় বা মুক্তি পেতে পারি। এইভাবে প্রশমন বিক্রিয়ার যে আসলে কত রকম প্রয়োগ আমাদের জীবনে রয়েছে সেটা আসলে বলে শেষ করা যাবে না। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম প্রশমন বিক্রিয়া নিয়ে। ফাইনালি কথা হলো, অ্যাসিড এবং ক্ষারক যখনই পরস্পরের সাথে বিক্রিয়া করবে সব সময় মনে রাখতে হবে লবণ এবং পানি উৎপন্ন হবে। ঠিক আছে? কি হবে? লবণ এবং পানি উৎপন্ন হবে। নিচেরটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করতেছিলাম নন রেডক্স বিক্রিয়া নিয়ে। তো নন রেডক্স বিক্রিয়া মানে হলো আসলে যেখানে ইলেকট্রনের স্থানান্তর হয় না। আমরা আলোচনা করেছিলাম নন রেডক্স বিক্রিয়ার মধ্যে প্রশমন বিক্রিয়া নিয়ে। এখন আমরা আলোচনা করব অদক্ষেপণ বিক্রিয়া নিয়ে। অদক্ষেপণ বিক্রিয়া মানে হলো আসলে বিক্রিয়ক বিক্রিয়া করে কি হবে? অদক্ষেপ অর্থাৎ তলানি হিসেবে জমা হবে। তো দেখো আমরা যদি যে ফেরাস সালফেটের জলীয় দ্রবণে
যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে আস্তে আস্তে ফোটায় ফোটায় যোগ করি তাহলে কি হবে, ফেরাস হাইড্রোক্সাইডের একটি সবুজ বর্ণের অদক্ষেপ বিক্রিয়ার তলে আস্তে আস্তে কী হবে, জমা হবে, অর্থাৎ তলানি হিসাবে কী হবে, জমা হবে, সাথে সোডিয়াম সালফেট উৎপন্ন হবে। এই বিক্রিয়াটি আমি তোমাদেরকে দেখাতে পারলে ভালো হতো, পরবর্তীতে আমার কাছে যেহেতু সবগুলো কেমিক্যাল এখানে নেই তাই দেখাতে পারলাম না। আমি অন্য একটা সময় তোমাদেরকে এই অদক্ষেপণ বিক্রিয়াটি দেখাবো। তো আজকে তোমাদেরকে একটু বলে দিলাম, অর্থাৎ থিওরিটিক্যালি বললাম যে ফেরাস সালফেটের জলীয় দ্রবণে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে ফোটায় ফোটায় যোগ করব তখন কী হবে, আমরা কিছুক্ষণ পরে দেখব যে সবুজ বর্ণের ফেরাস হাইড্রোক্সাইডের একটি অদক্ষেপ অর্থাৎ তলানি জমা হবে, সাথে সোডিয়াম সালফেট লবণটাও কী হবে, উৎপন্ন হবে। আরও একটি বিক্রিয়া যদি আমরা লক্ষ্য করি, যেমন সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট, এই দুটি যৌগকে পরস্পরের সাথে আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে সেখানেও সিলভার ক্লোরাইডের একটা অদক্ষেপ, যেখানে আমি একটি অদক্ষেপ চিহ্ন অর্থাৎ তলানি হিসাবে জমা হবে এবং সাথে কি হবে, সোডিয়াম নাইট্রেটও জমা হবে। এখানে যদি দেখো এই বিক্রিয়াগুলোকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে যে জিনিসটা করতে হবে, দেখো এখানে Na2 দিছি, তো তাই এখানে একটা যদি 2 দিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, সমতা হয়ে যাবে। তারপর দেখো এটা সমতা করা আছে, এটাকে আর সমতা করতে হবে না। তাহলে এই অদক্ষেপণ বিক্রিয়াকে আমরা যেভাবে সংজ্ঞায়িত করব সেটা হলো, যে বিক্রিয়ায় তরল অর্থাৎ দ্রবণীয় বিক্রিয়কসমূহ বিক্রিয়া করে উৎপন্ন হওয়ার সময় কি হয়ে যায়, কঠিন উৎপাদে পরিণত হয়, সেই বিক্রিয়াকে আমরা বলবো অদক্ষেপণ বিক্রিয়া। আমি আবারও বলছি, যে বিক্রিয়ায় কি হয়, তরল বিক্রিয়কসমূহ বিক্রিয়া করে কঠিন উৎপাদে পরিণত হয় তাকে কি বলা হয়, অদক্ষেপণ বিক্রিয়া বলা হয়। তো এই দুইটা বিক্রিয়াতে যদি আমরা একটু খেয়াল করি, যেমন বিশেষ করে এই যে সিলভার ক্লোরাইডের অদক্ষেপ তৈরি হয়েছে এখানে, আর সোডিয়াম আয়ন এবং নাইট্রেট আয়ন, এই দুইটা আয়ন কিন্তু অবিকৃত, অর্থাৎ এরা বিক্রিয়া করে নাই, বিক্রিয়া অংশগ্রহণ করে নাই, এদেরকে কি বলা হয়, দর্শক আয়ন। কি বলা হয়, এদেরকে দর্শক আয়ন বলা হয়। প্রশমন বিক্রিয়াতেও তোমরা দেখবা, প্রশমন বিক্রিয়াতেও কি থাকে, দর্শক আয়ন থাকে, এবং অদক্ষেপণ বিক্রিয়াতেও কি থাকে, দর্শক আয়ন হিসেবে থাকে। যেমন এখানে সোডিয়াম আয়ন এবং নাইট্রেট আয়নগুলো আসলে এরা পরস্পরের সাথে কোনো বিক্রিয়া করে নাই, অর্থাৎ এটা এইভাবে আয়নিতই থেকে যাবে। এই ধরনের আয়নকে কি বলা হয়, দর্শক আয়ন বলা হয় থাকে। এখন আমরা আলোচনা করব বিশেষ ধরনের আরও কিছু রাসায়নিক বিক্রিয়া। তার মধ্যে রয়েছে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, তারপরে রয়েছে পানি যোজন বিক্রিয়া, এবং আলোচনা করব আমরা আজকে সমানুকরণ বিক্রিয়া। এই তিনটি বিক্রিয়া আলোচনা করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। তো আসব বিশেষ ধরনের বিক্রিয়ার মধ্যে প্রথমে রয়েছে কি, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, আদ্র বিশ্লেষণ অর্থাৎ পানি বিশ্লেষণ, অর্থাৎ হাইড্রোলাইসিস বিক্রিয়া মানে হলো যেই বিক্রিয়ায়, আমি আগে একটা উদাহরণ দিই তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে যে যৌগটি উৎপন্ন হবে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে যেহেতু 3 দিয়েছি OH এর পাশে, তাই এখানে একটা 3 দাও। এরপর আসো, হাইড্রোজেন হয়ে গেল কয়টা, 6টা। এখানে আছে কয়টা, ক্লোরিনের পাশে কত আছে, 3 আছে, তাই এখানে একটা কি দিতে হবে, 3 দিতে হবে। তাহলে আমাদের বিক্রিয়াটা কি হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা, 3টা, এখানে আছে 3টা, হাইড্রোজেন হয়ে গেল মোট কয়টা, 6টা। ক্লোরিন 3টা আছে, এখানে ক্লোরিন 3টা আছে। হাইড্রোক্সাইড এখানে যেটা আছে এটা হলো, পানিকে যদি আমরা বিশ্লেষণ করি তখন কি পাই, HOH। তাহলে দেখো এই ক্ষেত্রে পানি যেটা, পানিটা বিশ্লেষিত হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে বিশ্লেষিত হয়ে কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করেছে। এই বিক্রিয়াটা হলো পানি বিশ্লেষণ বিক্রিয়া। আরেকটি বিক্রিয়া যদি আমরা লক্ষ্য করি, আমরা একটু লক্ষ্য করি, তাহলে আসো আমরা আরেকটি বিক্রিয়া দেখি। যেমন সিলিকন টেট্রাক্লোরাইড এর সাথে যখন পানি বিক্রিয়া করে তখন কি হয়, সিলিকন হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে।
এই বিক্রিয়াটাকে যদি আমরা ব্যালেন্স করি তাহলে দেখো এখানেও এসের পাশে কত আছে 4 আছে, তাই এখানে একটা 4 দিতে হবে। তারপরে দেখো ক্লোরিনের সাথে যেহেতু 4 আছে তাই এখানেও একটি দিতে হবে, একটি 4 দিতে হবে। তাহলে দেখো বিক্রিয়াটি ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা যে জিনিসটা এখানে জানলাম যে বিক্রিয়া কি হয়, পানিটা বিশ্লেষিত হয়ে যায়, অর্থাৎ পানি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে বিশ্লেষিত হয়ে বিক্রিয়া অংশগ্রহণ করে। এ ধরনের বিক্রিয়াকে কি বলা হয়? পানি বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা হয়ে থাকে। এরপর আসো পানি যোজন বা পানি যোজন বিক্রিয়া কি? পানি যোজন বিক্রিয়া হলো যেখানে পানিটা কি হয়ে যাবে, যৌগ হিসেবে অর্থাৎ পানি অণু হিসেবে যুক্ত হয়ে যাবে, সেটাকে আমরা পানি যোজন বিক্রিয়া বলবো। যেমন আমরা যদি কপার সালফেট এর সাথে যদি আমরা 5 অণু পানিকে কি করি, যুক্ত করি, তাহলে কি হয়ে যাবে, কপার সালফেট অর্থাৎ পেন্টাহাইড্রেট কপার সালফেট উৎপন্ন হবে। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো, এইখানে দেখো এই যে পানিটা এখানে কিন্তু বিশ্লেষিত হয় নাই, অর্থাৎ পানি হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে বিশ্লেষিত না হয়ে পানি অণু হিসেবে কি হয়ে গেল, যুক্ত হয়ে গেল। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় কি, পানি যোজন বিক্রিয়া। তাহলে দুটি বিক্রিয়া, পানি যোজন বিক্রিয়া এবং পানি বিশ্লেষণ বিক্রিয়ার মধ্যে তফাৎ হলো পানি বিশ্লেষণে পানি বিশ্লেষিত হবে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন হিসাবে, আর পানি যোজন বিক্রিয়া পানি বিশ্লেষিত হবে না, এটা কি হয়ে যাবে, পানি অণু হিসাবে কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো যেমন কপার সালফেট পানির সাথে অর্থাৎ 5 অণু পানি যখন কপার সালফেটের সাথে যুক্ত হয় তখন কপার সালফেট এবং 5 অণু পানি, যেটাকে আমরা বলবো পেন্টাহাইড্রেট কপার সালফেট উৎপন্ন হবে। একইভাবে যদি আমরা জিঙ্ক সালফেট, যেমন জিঙ্ক সালফেট এর সাথে যদি আমরা 7 অণু পানি যুক্ত করি তাহলে কি হবে, হেপ্টাহাইড্রেট জিঙ্ক সালফেট এই যৌগটা উৎপন্ন হবে। এই ধরনের তোমাদের বইতে অনেকগুলো বিক্রিয়া আছে, তোমরা সেই বিক্রিয়াগুলো দেখে নেবে। তাহলে গেল আমাদের আর্দ্র বিশ্লেষণ এবং পানি বিশ্লেষণ বিক্রিয়া। এরপর আসা সমানুকরণ বিক্রিয়া। একটি কথা বলে রাখি, এই যে আর্দ্র বিশ্লেষণ পানি যোজন বিক্রিয়াগুলো হলো আসলে কি বলে, সংযোজন বিক্রিয়ার মতোই, তবে সংযোজন বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে, ফলে সেটা রেডক্স বিক্রিয়া। কিন্তু এই পানি যোজন বিক্রিয়া সংযোজন বিক্রিয়ার মতো হলেও সেখানে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না, যার কারণে এটা হলো নন রেডক্স বিক্রিয়া। ঠিক আছে, দুটি সংযোজন বিক্রিয়ার মতো হলেও এই বিক্রিয়া কিন্তু ইলেকট্রনের স্থানান্তর ঘটে না, তাই এটি হলো একটি নন রেডক্স বিক্রিয়া। এরপরে আসো আমরা সমানুকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনা করব এখন আমরা সমানুকরণ বিক্রিয়া নিয়ে। এই সমানুকরণ বিক্রিয়াটি তোমাদেরকে বোঝানোর জন্য আমি বোর্ডে একটি যৌগ লিখিয়েছি C2H6O। এই যৌগটিকে পুনর্বিন্যস্ত করে লেখা যায় CH3CH2OH এবং লেখা যায় CH3OCH3। এই দুইটি যৌগেরই ক্ষেত্রে তাদের আণবিক সংকেত কিন্তু C2H6O। দেখো এখানে কিন্তু 2টা কার্বন, 6টা হাইড্রোজেন, একটা O আছে, ঠিক এখানেও কিন্তু 2টি কার্বন, 6টি হাইড্রোজেন এবং একটি O রয়েছে। তো দুটি যৌগের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে তাদের আণবিক সংকেত একই, কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন। এই ভিন্ন গাঠনিক সংকেত অর্থাৎ গাঠনিক সংকেত ভিন্নতার কারণে তাদের নামকরণেরও পরিবর্তন হলো, তাদের ভৌত অবস্থারও পরিবর্তন হলো, তাদের রাসায়নিক গঠনের কি হলো, পরিবর্তন হলো। যেমন এই যৌগটি হলো ইথানল, এই যৌগটি হলো ডাইমিথাইল ইথার। এই যৌগটির সাধারণ অবস্থা হলো তরল এবং এটি হলো সাধারণ অবস্থায় গ্যাসীয়। ইথানলের স্ফুটনাঙ্ক হলো 78 ডিগ্রি সেলসিয়াস এবং ডাইমিথাইল ইথারের স্ফুটনাঙ্ক হলো -24 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা যেই জিনিসটা দেখলাম যে একটি যৌগ থেকে তার অণুসমূহ পুনর্বিন্যস্ত হয়ে কী করলো, একাধিক যৌগ বা একাধিক সমান উৎপন্ন করলো। এরকম একটি যৌগ থেকে অণুসমূহ পুনর্বিন্যস্ত হয়ে যদি ভিন্ন যৌগ উৎপন্ন করে তখন তাদেরকে কি বলবো, আমরা সমানুকরণ বলবো। অর্থাৎ একটি থেকে একটি যৌগের পরমাণুসমূহ পুনর্বিন্যস্ত হয়ে যদি ভিন্ন সমান উৎপন্ন করে তখন আমরা তাদেরকে কি বলবো, সমানুকরণ বিক্রিয়া বলবো। আরেকটি উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, যেমন অ্যামোনিয়াম সায়ানাইড, এটি একটি অজৈব যৌগ। এই অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানাইডকে যখন তাপ দেওয়া হয়
তখন উৎপন্ন হয় জৈব যৌগ ইউরিয়া। কি উৎপন্ন হয়? এই দুটি যৌগের ক্ষেত্রেও আমরা একই জিনিস লক্ষ্য করলাম। এখানেও যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যা যা, এই যৌগ কিন্তু তা। তাহলে শুধু অনুসমূহ কী হলো? তাদের পুনর্বিন্যস্ত হয়ে কী করলো? ভিন্ন যৌগ উৎপন্ন করলো। আর ভিন্ন যৌগ উৎপন্ন করার ক্ষেত্রে তাদের গঠনগত পরিবর্তন হলো, তাদের ভৌত অবস্থার পরিবর্তন হলো। যেমন এটি একটি অজৈব যৌগ, এটি একটি জৈব যৌগ। বার্জেলিয়াস বলেছিলেন যে জৈব যৌগসমূহকে পরীক্ষাগারে সাধারণত প্রস্তুত করা যায় না। এটি থাকে উদ্ভিদ এবং প্রাণী দেহে একটি রহস্যময় শক্তির প্রভাবে, যেটাকে প্রাণশক্তি মতবাদ বলা হয়েছিল। কিন্তু তারই এক ছাত্র ফ্রেডরিক ভোলার কী করেছিলেন? এই স্যারের এই মতবাদকে ভুল প্রমাণ করলেন। কিভাবে? অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দিয়ে কী করলেন? জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করলেন। এভাবে বার্জেলিয়াসের মতবাদটি অর্থাৎ প্রাণশক্তি মতবাদটি কী হলো? ভুল প্রমাণিত হয়ে গেল। তো আমরা যে জিনিসটা এখানে দেখলাম যে সমানুকরণ বিক্রিয়াতে মূলত হলো কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগের পরমাণুসমূহ পুনর্বিন্যস্ত হয়ে কী করলো? ভিন্ন সমাণু তৈরি করলো। এ ধরনের সমাণু তৈরি করার প্রক্রিয়াটাকে আমরা বলবো সমানুকরণ বিক্রিয়া। তো আজকে পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাসে আরও মজার কোনো এবং ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।